প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং বিষয়ের উপরে আমাদের নতুন যে সিলেবাস 2026 সালের 9-10-এর যে নতুন বই সেটা অনুযায়ী আমরা চতুর্থ চ্যাপ্টার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই বিষয়টার উপরে আমরা আজকে ডিটেলস আলোচনা করব, যাতে করে তোমাদের ইভেন যারা আগামীতে পরীক্ষা দিবে তোমরা আগামী বছর এবং তারপরের বছর, এটা একটা কোর চ্যাপ্টার অ্যাকাউন্টিং এর, একটা মূল একটা ধারণা যেটা সকলেরই জানা প্রয়োজন। আমি এটার মূলধন এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ব্যয় এই বিষয়টার উপরে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা যাই, দেখি আমাদের আলোচনা সূচিতে ক্লাস আমাদের যে 9-10-এর নতুন সিলেবাস, সেই সিলেবাসের আলোকেই আমি আলোচনাটা করব এখানে। তো ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজাকশন বা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন আর মুনাফা জাতীয় কি আসলে কনসেপ্ট এখানে বুঝতে হবে। আমাদের অ্যাকাউন্টিং এর বা হিসাব রাখার জন্য মেন উদ্দেশ্য হলো যে সঠিক পরিমাণে একটা হিসাব বৎসর শেষে আয় ব্যয়, প্রকৃত আয় ব্যয় নির্ধারণ করা, লাভ ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা, এবং কি দায় দেনা বা সম্পদ আছে এবং মালিকের কি পরিমাণ মূলধন আছে এটা আমাদের নির্ণয় করা। তো যে সঠিকভাবে এই যে আয় ব্যয় সঠিক পরিমাণ সঠিকভাবে জানার জন্য এই কনসেপ্টটা খুব জরুরি। আমরা যদি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়কে যদি আমি মুনাফা জাতীয় এবং বা মুনাফা জাতীয় আয় ব্যয়কে যদি মূলধন জাতীয় আয়কে দেখায়, ঠিক একইভাবে মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখায় এবং মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধনের মধ্যে দেখায়, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা, দায় দেনা সম্পদের পরিমাণ নির্ধারণ করা, এই ক্ষেত্রে এটা মিসম্যাচ হয়ে যাবে। যে জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে কোন জাতীয় প্রাপ্তি বা আয় মূলধন জাতীয়, কোন জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয়, এবং কোন জাতীয় ব্যয় মূলধন জাতীয় এবং কোন জাতীয় ব্যয় মুনাফা জাতীয়। এটা আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তো আমরা দেখি, তাহলে মূল লেনদেনকে আমরা এই কনসেপ্টে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। তো মূলধন জাতীয় এর মধ্যে প্রাপ্তি বা আয় আছে, এবং ব্যয় আছে। আবার মুনাফার মধ্যে প্রাপ্তি বা আয় আছে, আবার ব্যয় আছে, প্রদান বা ব্যয় আছে। তো আমরা যদি দেখি যে লেনদেন বৈশিষ্ট্যগুলো যদি দেখি, সাধারণত তিনটা বেসিক বৈশিষ্ট্য আছে। যে যেটা হচ্ছে মূলধন জাতীয়, তার বৈশিষ্ট্য হলো এটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ এর 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 উপরে, কোম্পানির উপরে বা অ্যাকাউন্টস এর উপরে এর প্রভাবটা হবে দীর্ঘমেয়াদী। ওই লেনদেনটার প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী। যেমন আমি একটা বিল্ডিং তৈরি করলাম বা একটা মেশিন কিনলাম বা একটা ফার্নিচার কিনলাম আমার ব্যবসায় ব্যবহারের জন্য, তাহলে এটা 2 বছর, 5 বছর, 10 বছর ধরে আমাকে সেবাটা দিবে। এবং এই লেনদেনটার পুনরাবৃত্তির সংখ্যা, অর্থাৎ এটা খুব রেগুলার হয় না। কারণ আমি যদি ফার্নিচার কিনি, আমি কিন্তু প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আমি ফার্নিচার কিনবো না। নর্মালি হয়তো 1 বছরে এক আধবার বা 2 বছর, 3 বছরে এক আধবার, এই যাতে এটা অনিয়মিত, অর্থাৎ কোনো ধারাবাহিক পুনঃ পুনঃ এটা হয় না। এবং টাকার অঙ্কে যদি চিন্তা করি, এটা একটা বড় ধরনের অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা হয়। যেমন আমি যদি আহ, একটা কম্পিউটার কিনি বা একটা ল্যাপটপ কিনি, যেটা আমার 5 বছর বা 3 বছর ধরে চলবে, এটা টাকার পরিমাণ বেশি, এটাতে আমি হিসাবের কাজ করি, এটা আমার মূলধন জাতীয় খরচ। কিন্তু আমি যদি একটা ক্যালকুলেটর কিনি বা একটা স্ট্যাপলার কিনি, স্ট্যাপলার মেশিন, যেটাও হয়তো 5 বছর বা 3 বছর চলবে, কিন্তু এটার টাকার পরিমাণ খুবই সামান্য, 100 টাকা বা 50 টাকা দাম, তখন কিন্তু সেটা মুনাফা জাতীয়ের মধ্যে ফেলতে হবে। যদিও সেটা দীর্ঘমেয়াদী, এটা 5 বছর চলবে। হয়তো আমার একটা ক্যালকুলেটর কিনলেও 5 বছর চলছে, আমার একটা স্টেপলার কিনলেও 5 বছর চলছে, কিন্তু আমার একটা ল্যাপটপ কিনলেও 5 বছর চলছে, কিন্তু ল্যাপটপের খরচটা বেশি, সে অনেক বড় একটা ফিগার। এই জন্য এটাকে আমাকে মুনাফা জাতীয়ের মধ্যে ফেললে, ব্যয়ের মধ্যে ফেললে এটা ভুল হবে। কিন্তু আমি
যদি একটা স্ট্যাপলার কিনেছি, এটা যদি মুনাফার মধ্যে মূলধনের মধ্যে ফেলি, তাহলে এটা আননেসেসারি আমি শুধু ডেপ্রিসিয়েশন করতে হবে, হিসাব রাখতে হবে 5 বছর ধরে, না করে এটা কি করি আমরা, ছোট অ্যামাউন্ট যেহেতু, এটা আমরা মুনাফা জাতীয় খরচের মধ্যে ফেলে দিই। তাহলে মূলধন জাতীয় বৈশিষ্ট্য দেখলাম, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে বিপরীত ক্রমে যদি বলি, তাহলে মুনাফা জাতীয়টা হবে স্বল্প মেয়াদী। আচ্ছা, যেমন আমি পণ্য ক্রয় করলাম, এর জন্য খরচ হলো, তো পণ্য ক্রয় কিনলাম, এটা কিসের জন্য, আমি মালটা আবার বিক্রি করব, এটা আমার রেগুলার কাজ। আবার আমি একটা কর্মচারীর বেতন দিলাম, এটা স্বল্প মেয়াদী, এটা নিয়মিত, আমি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আমি বেতনটা দিই। এটা এটা হলো নিয়মিত, মুনাফা জাতীয় ক্ষেত্রে নিয়মিত। আবার টাকার পরিমাণ ছোট অঙ্ক, যেটা বললাম স্ট্যাপলার আর ইয়ার খরচ বললাম, ল্যাপটপের কথা বললাম, এটা আমি খরচের দৃষ্টিকোণ থেকে বললাম। এবার যদি আমি প্রাপ্তির কথা যেটা ধরি, তাহলে প্রাপ্তিটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস থেকে যে টাকাটা আসে আমাদের কাছে, সেটা হচ্ছে মূলধন জাতীয়। যেমন কোম্পানির শেয়ার বা বন্ড ইস্যু করলো, ঋণ নিল দীর্ঘমেয়াদের জন্য, এই যে টাকাগুলো আসলো, এটা কিন্তু বছরের পর ধরে চলবে, হয়তো 5 বছর, 3 বছর মেয়াদ, বা 2 বছর মেয়াদ, বা 10 বছর মেয়াদ। আর মূলধন জাতীয় ক্যাপিটাল হলে তো, শেয়ার ক্যাপিটাল হলে বা মূলধন হলে, সেটা তো এমনি মূলধন জাতীয়র মধ্যে পড়তেছে, কারণ এটা তো মালিকের টাকা, এটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী। তাহলে আমরা যদি শেয়ার বিক্রি করে বা বন্ড বিক্রি করে বা দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে টাকা আসে আমাদের কাছে, তাহলে এটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। একইভাবে যদি এরকম হয় যে আমার একটা ফার্নিচার ছিল, এটা পুরাতন হয়ে গেছে, বা আমার একটা মেশিন ছিল পুরাতন হয়ে গেছে, আমি যখন কিনেছিলাম এটা তো আমি সম্পদ হিসেবে তাকে দেখেছিলাম, এখন আমি ওইটা কোনো কারণে আমাকে রিপ্লেস করব, আমি এটা বিক্রি করে দিয়ে আমি নতুন একটা কিনবো, তাহলে এই যে বিক্রি করে এই জিনিসটা যে আমি সেল করে আমার কাছে যে টাকাটা আসছে, এটা তো আমার একটা সম্পদ বিক্রি করে আসছে, যে কারণে এটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি নয়। আচ্ছা, প্রাপ্তির কথা বলতেছি আমি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু এই মূলধন জাতীয় প্রাপ্তির যখন কোনো অ্যাসেট সেল করে আমরা টাকাটা আসে, এটা আবার এখানে দুইটা কনসেপ্ট কাজ করে, একটা হলো প্রাপ্তি, একটা হলো আয় আর ব্যয়। এখন কথার কথা, আমরা যখন একটা সম্পদ প্রথমে কিনি, তখন কিন্তু আমি ওকে সম্পদ হিসেবে দেখাচ্ছি, এবং প্রতি বছর অবচয় আমরা ধরি যে এই সম্পদটা ব্যবহারের ফলে আমার যে ক্ষয়টা ধরা হয়, যেটা পূর্বে আলোচনা করেছি আমরা আমাদের আগের ভিডিওতে লেনদেনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে ওখানে। তো যখন এই অবচয়টা ধরতেছি আমি প্রতি বছর, আমার বুক ভ্যালু যেটাকে সম্পদের মূল্য, আমি হয়তো সাপোজ 1 লাখ টাকা দিয়ে আমি একটা ফার্নিচার কিনলাম, আমি যদি 10,000 টাকা করে প্রতি বছর ডেপ্রিসিয়েশন দেই, চার্জ করি, অবচয় চার্জ করি, তাহলে আমি আর 1 লাখ টাকা এর সম্পদ আজকে আমি কিনলাম, 1 বছর পরে আমার সম্পদটার দাম ধরবো আমি 90,000, 10,000 টাকা খরচ দেখাই দেবো আমি। তো এই যে 10,000 টাকা খরচ দেখালাম, এটা কিন্তু আমার মুনাফা জাতীয় খরচ, আমার সম্পদের দামটা কমে গেল ঠিকই, কিন্তু এটা যে আমি এই খরচটা আমি দেখালাম, এটা আমার মুনাফা, কারণ এটা ব্যবসাটা চালাতে গিয়ে এই অবচয়টা হচ্ছে আমার। এইভাবে কমতে কমতে কিন্তু সম্পদের মূল্য কমতে থাকে। এখন একটা পর্যায়ে যায় যখন আমি ইয়াটা বিক্রি করি, আমার এই সম্পদটা বিক্রি করে দিই রিপ্লেসমেন্ট করার জন্য, এখন তখন একটা আমার হিসাবে কাগজে কলমে একটা মূল্য থাকে। কথার কথা, তখন যদি আমি যদি আজকে কিনলাম, আমি যদি 9 বছর বা 8 বছর পরে যে আমার ওই ফার্নিচারটা বিক্রি করে দিই, কোনো কারণে মডেল চেঞ্জ করে বা নতুন কোনো কিছু করতে চাই, তাহলে বিক্রি করলে আমি একটা টাকা পাবো, তাহলে পুরো টাকাটা যে পেলাম, এটা কিন্তু আমার মূলধন জাতীয় প্রাপ্তি। বাট ওই সময়ে যদি দেখি যে আমার ওই ফার্নিচারের আমার হিসাবে আমি খরচ প্রতি বছর অবচয় বাদ দেওয়ার পরে, কথার কথা এটার দাম ছিল 20,000 টাকা, কিন্তু আমি বিক্রি করছি 10,000, 30,000 টাকায়, তাহলে আমি প্রাপ্তি হলো আমার 30,000, কিন্তু আয় হলো আমার এটা হলো 10,000 টাকা। ওইটা তখন আমি লাভ লসের মধ্যে দেখাতে হবে আমাকে, গেন হিসাবে, মুনাফা জাতীয় মুনাফার মধ্যে ওটা ট্রিটমেন্ট করতে হবে, যে এটা সম্পদ থেকে প্রাপ্ত আমার গেইন, আয়, আমার 20,000 টাকার থেকে আমি বেশি 10,000 টাকা বেশি পেয়েছি। ঠিক এক উল্টা দিকে তাই, যদি কমে বিক্রি করা হয় তখন এটাকে ক্ষতি হিসাবে ট্রিট করা হয়। তাহলে এটা গেল আমরা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়,
এখানে আমরা একটু ওই বিষয়গুলো আমরা দেখি বইয়ে কিভাবে বলছে, সেম জিনিসই, যে যে সকল ব্যক্তি প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয়, লব্ধ অর্থ পাওয়া গেল, এগুলো সব মূলধন জাতীয়। আচ্ছা, সেম কথা, এই যে এখানে বলা হচ্ছে যে মূলধন যাতে আয়ও প্রতি বছর হয় না, কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহার পর যদি বিক্রয় করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে। ধরা যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে 80,000 টাকা, যার পরবর্তীতে মূল্য ছিল 65,000 টাকা, এখানে মূলধনী আয় হয়েছে 15,000 টাকা। অর্থাৎ যন্ত্রটা বিক্রি করলো 80,000 টাকায়, কিন্তু তার হিসাবের খাতায় তার দাম ছিল 65,000 টাকা। তাহলে এখানে তার 15 টাকা, 15,000 কি হলো, এটা হলো মূলধনী আয়। এটা আয়, আর প্রাপ্তিটা হচ্ছে কত, প্রাপ্তিটা 80,000, কিন্তু আয় হলো এখানে 15,000। এটা হলো মূলধনী আয়, কারণ এই আয়টা কিন্তু নর্মাল বিজনেস অপারেশন থেকে আসে নাই, এটা হচ্ছে আমার সম্পদ বিক্রির আসে, এটা হচ্ছে আমার মূলধনী আয়। আর 80,000 টাকার হলো মূলধনী প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় ব্যয় বললাম আমরা আগে, যে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে আমি একটা সম্পদ কিনতে গিয়ে বা একটা প্রতিষ্ঠা করতে গেলে যতগুলো খরচ হবে, আমি একটা নতুন মেশিন কিনলাম, মেশিনটা আমার কারখানায় আমি স্থাপন করব, তাহলে আমি কিনলাম মার্কেট থেকে বা কোনো কোম্পানি থেকে, সেই মেশিনটার দাম যদি 1 লাখ টাকা হয়, আমার ফ্যাক্টরি সাইট যেখানে আমি বসাবো সেখানে আনতে গিয়ে যদি আমার 5,000 টাকা পরিবহন খরচ হয়, এরপরে ইনস্টলেশন করতে, ওটাকে বসাতে গিয়ে চালু করা পর্যন্ত যদি আরো 10,000 টাকা খরচ হয়, তাহলে আমরা এই টোটাল খরচটাকেই আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। কিন্তু এখানে ব্যবসা আমার রানিং আছে, এমনি ব্যবসা স্বাভাবিক চালু রাখার জন্য যদি ওই মেশিনটা একটু নষ্ট হয়ে যায়, ওটা মেরামত করতে গিয়ে যদি আমি 2,000 টাকা বা 5,000 টাকা খরচ করি, সেই খরচটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে। বাট এমন যদি হয় যে না, ওই মেশিনটার বড় ধরনের একটা পরিবর্তন আনতে হচ্ছে, কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, যে পার্টসটা একটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের খরচ হবে, তাহলে এই পার্টসটা চেঞ্জ করতে যাওয়ার কারণে আমার যে খরচটা হচ্ছে, এটা কিন্তু আমার তখন আমার মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। তার মানে একই ব্যয়, আমি দেখবো যে এর ম্যাগনিটিউডের বৈশিষ্ট্যটা কি। আমি স্বাভাবিক যদি মেশিনটা চালু রাখার জন্য ওর তেল বা ওর গ্রিজ বা ওর মিস্ত্রি খরচ, এগুলো যদি স্বাভাবিক টুকিটাকি মেরামত এর জন্য যে খরচটা করি, সেটা কিন্তু আমার মুনাফা জাতীয় ব্যয়, কারণ আমার ব্যবসা করতে গিয়ে মেশিনটা চালাতে হচ্ছে, এই মেশিনটা চালু রাখার জন্য এই স্বাভাবিক খরচগুলো আমার হচ্ছে, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু মেশিনটা এমনভাবে নষ্ট হলো, তার একটা পার্টস নষ্ট হয়ে গেল, যে পার্টসটা একটা মোটামুটি একটা দাম, বা মেশিনটাকে একটু আপগ্রেডেড করা হবে, তাহলে একটা বড় ইনভেস্ট করার দরকার, তাহলে এই ব্যয়টা কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কারণ এই সুবিধাটা আমি অনেকদিন ধরে পাবো। ঠিক একইভাবে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর পাই আমরা, যেমন আমরা মাল তৈরি করতেছি, মাল বিক্রি করতেছি, তাহলে আমি বিক্রয়ের লব্ধ অর্থ আমার ঘন ঘন আসতেছে, এটা আমার মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়। আবার আমি কোথাও ব্যাংকে আমি টাকা ইনভেস্ট করছি, আমি কোনো কোম্পানি শেয়ার কিনেছি, এক কোম্পানি কিন্তু আর এক কোম্পানি শেয়ার, সেখান থেকে লভ্যাংশ আসছে, তাহলে এটা কিন্তু আয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। ঠিক একইভাবে মুনাফা জাতীয় খরচ, বললামই, যেটা যেটা রেগুলার সবসময় পুনঃ পুনঃ খরচগুলো হয়, বেতন দিচ্ছি, আমি কারেন্টের বিল দিচ্ছি, আমার হিসাবের অবচয়, সম্পদের অবচয়, এগুলো সাধারণত চলতি, এবং এটা 1 বছরের মধ্যে সাধারণত এই খরচগুলো বেনিফিটটা আসে। তাহলে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় আমরা আলোচনা করলাম। আমরা যদি একটা ছক দেখি এখানে, যে মেশিনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য যে কথাটা বললাম, পার্টস ক্রয় 10,000 টাকা এবং শ্রমিকের মজুরি প্রদান 600 টাকা, এখানে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 10,000 টাকা, মুনাফা জাতীয় খরচ হচ্ছে 600 টাকা। এটা শ্রমিকের মজুরি, এটা স্বাভাবিক মজুরি, 600 টাকা। এখন মেশিনারি, এটা মেশিনের জন্য, আর ওইটা সামরিক মেরামতের জন্য। তো মুনাফা জাতীয় আয়টা যাবে আয় বিবরণীতে, আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে এই ব্যয়টা সম্পদ হিসাবে। এটা কিন্তু নর্মাল খরচ নয়, এই খরচটা যাবে সম্পদ হিসাবে, এটা চলে যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে, আর এটা চলে যাবে কিন্তু খরচ হিসাবে বিশদ আয় বিবরণীতে, যা আমাদের প্রফিটটা কমিয়ে দেবে এটা। তাহলে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণ আমরা যদি একটু দেখি,
তাহলে মূলধন মূলত এর প্রভাবটা কি? প্রভাবটা হলো যে যদি আমরা সঠিকভাবে কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধনী জাতীয় এটা যদি আমি সঠিকভাবে আলাদা করে হিসাবের খাতায় না লিখি, তাহলে আমরা প্রকৃত লাভ লসের পরিমাণটা জানতে পারবো না। এখন আমি একটা ল্যাপটপ কিনলাম, এটার দাম 1 লাখ টাকা। এটা 5 বছর ধরে আমার ব্যবসায় সুবিধা দেবে। আমি এই 1 লাখ টাকাকে যদি আমি খরচ দেখে দিই, তাহলে কি হবে? এই বছরে আমি 1 লাখ টাকা খরচ দেখে দিলে এটা এই বছরে আমার আয়টা অ্যাবনর্মালি কমে যাবে। কারণ এটা তো আসলে আমার খরচ না, এই ল্যাপটপটা আমার 5 বছর ধরে সুবিধা দেবে। তার চেয়ে এই 1 লাখ টাকা আমি 5 বছর যদি খরচ দেখাই 20,000 20,000 করে, তাহলে এটা যুক্তিযুক্ত হবে। এই জন্য স- এর গুরুত্ব হচ্ছে যে সঠিক আয় নির্ধারণ, আয় ব্যয় নির্ধারণের সঠিক মুনাফার পরিমাণ বা লাভ লসটা নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে এই সেগ্রিগেশন অর্থাৎ আলাদাটা করতে হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এ বিষয়টা। আবার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, সেটা কি রকম? আমরা এমন একটা বিষয়ে টাকাটা খরচ করতেছি যেটা উদ্দেশ্য মুনাফার জন্যই, কিন্তু এটা সুবিধাটা অনেক দিন ধরে পাওয়া যায়। তাহলে পুরোটা, যেমন আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা পণ্য তৈরি করার জন্য আমরা একটা খরচ করলাম। তো এই যে পণ্যটা তৈরি করার পরে এই পণ্যটা দীর্ঘদিন ধরে আমাকে সেবা দিবে বা আমরা বিক্রি করে এখান থেকে আয় করব। তাহলে এই পণ্য এর যে রিসার্চ গবেষণার জন্য যে খরচটা, এটা আমি পুরোটাই 1 বছরের জন্য না দেখে আমরা খরচ এখন করতেছি, আমি ধীরে 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 এটাকে আমি খরচ দেখাবো হিসাবের খাতায়। এইটাকে বলতেছি আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এইখানে বিলম্বিত মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের একটা তালিকা এখানে বইয়ে দেওয়া আছে। যে মূলধন আনা হলো এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ মূলধন মালিক শেয়ার বেচে টাকা আসলো বা মালিক টাকা দিল, এটা মূলধন, এটা এটা স্বাভাবিকভাবে এই প্রাপ্তিটা মূলধন জাতীয় প্রাপ্তি। জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এগুলো বিক্রয় করলে কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। আয়ও হতে পারে যদি এটা যে আমাদের যা দাম ওই সময় বিক্রি করার সময় ওটার যে দাম আছে তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করি, তাহলে এটা মূলধন জাতীয় আয় হয়ে যাবে তখন প্রাপ্তি থেকে। যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে আমি একটা জিনিস বিক্রি করলাম 80,000 টাকা, কিন্তু আমার কাছে ওটা হিসাবে আমার দাম আছে 65,000 টাকা, তাহলে 15,000 টাকা বেশি দামে বিক্রি করলাম, তাহলে এটা হলো আমার মূলধন জাতীয় আয়। আর উল্টা যদি হতো 80,000 টাকা আমার হিসাবের দাম, কিন্তু আমি বিক্রি করছি কম দামে, তাহলে 65,000, তাহলে 15,000 টাকা আমি কম দামে বিক্রি করলাম, তাহলে আমার এটা মুনাফা জাতীয় ব্যয়, আয় না, ওটা ক্ষতি তখন। ঋণ গ্রহণ করা হলো, তো ঋণ গ্রহণ এটা মূলধন জাতীয় প্রাপ্তি। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ যদি করা হয়, যেটা আমি দীর্ঘদিন ধরে এটা ব্যবসায়ে আমি 2 বছর 3 বছর ধরে খাটাবো, আস্তে আস্তে টাকা দিব, এর যে খরচটা সেটা, টাকাটা আমি পাচ্ছি মূলধন মূলধন জাতীয়, কিন্তু এর যে সুদ যদি দেই প্রতি বছর এটা কিন্তু মুনাফা জাতীয় হবে। মেশিনের মতো, যেমন মেশিন ক্রয় করলাম এটা মূলধন জাতীয়, কিন্তু মেশিনটা রেগুলার চালাতে গিয়ে যে খরচটা হচ্ছে, তেল দিচ্ছি, ওর মেরামত, টুকিটাকি মেরামত, ওর লেবার খরচ, এগুলো কিন্তু মুনাফা জাতীয়। পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয়, কারণ এটা পুনঃ পুনঃ হয়, নিয়মিত হয়, আমি রেগুলার আমি পণ্য বিক্রি করবো, আমার কাছে টাকা আসবে। ব্যাংক বিনিয়োগের সুদ প্রাপ্তি, আমি টাকা কোথাও ব্যাংকে রাখছি, আমি সুদ পাচ্ছি, এটা হলো আমার মুনাফা জাতীয় আয়। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, আমি যদি এবার দালান কোঠা, আমার এক্সেস জায়গা আছে, সেখানে যদি আমি ভাড়া দিই, তাহলে ভাড়া দিলে পরে আমি সেখান থেকে টাকা পাবো, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয়। কিন্তু যদি দালান কোঠা আমি ক্রয় করি বা নির্মাণ করি, এই খরচটা কিন্তু মূলধন জাতীয়, কিন্তু ওখান থেকে যে আমার বেনিফিটটা পাচ্ছি প্রতি বছর ভাড়া যদি আমি দিই কাউকে, তাহলে এটা কিন্তু আমার আয় হচ্ছে, এটা হলো মুনাফা জাতীয় আয়। শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, ওই যে কোনো কোম্পানির আমি শেয়ার কিনেছি, তাহলে শেয়ার কিনলাম, আমি শেয়ার কেনার পরে আমার ওখান থেকে বেনিফিট আসতেছে। আমি শেয়ার কিনলাম, এটা যদি দীর্ঘমেয়াদী ভাবে রাখি, এটা কিন্তু আমার ব্যয়টা হলো আমার মূলধন জাতীয় ব্যয়, বাট ওখান থেকে যে প্রতি বছর আমি বেনিফিট পাচ্ছি, এটা কিন্তু আমার মুনাফা জাতীয়, ওখান থেকে আমার আয় হচ্ছে, রেগুলার আয় হচ্ছে, এটা পুনঃ পুনঃ ঘন ঘন আসছে। ঠিক একইভাবে এখানে মোটামুটি 25টা ইয়ার লিস্ট দেওয়া আছে। এটা তোমরা প্রত্যেকটা জিনিসই একটু দেখে নিলে বুঝতে পারবা। মোদ্দা কথা হলো এখানে যে মূলধন এবং মুনাফা জাতীয়, মূলধন হচ্ছে দীর্ঘমেয়াদী আর মুনাফা হচ্ছে স্বল্প মেয়াদী। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যেগুলো দীর্ঘমেয়াদী উৎস থেকে আমাদের কাছে টাকা আসে, অথবা কোনো সম্পদ বিক্রি করে যেটা আমাদের কাছে টাকা আসে, সেটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় ব্যয় কোনটা? সম্পদ নেওয়ার জন্য, ক্রয় করার জন্য, কোনো সম্পদ যদি আমরা
এমন কোন জায়গায় বিনিয়োগ করি যেটা দীর্ঘমেয়াদী খরচ করতেছি, তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যেগুলো পুনঃ পুনঃ হচ্ছে, আমি বেতন দিচ্ছি শ্রমিকের, আমি হচ্ছে মাল কিনতেছি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। আবার আমি মাল বিক্রি করতেছি, আমার কাছে টাকা আসতেছে, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ ব্যবসায় দীর্ঘমেয়াদী যে প্রাপ্তি এবং ব্যয়গুলো হচ্ছে এটা মূলধন জাতীয়, এবং স্বল্প মেয়াদী যে প্রাপ্তি এবং ব্যয় হচ্ছে এটা হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে কেন এটা গুরুত্বপূর্ণ? যে এটা যদি সঠিকভাবে এদেরকে আলাদা করে ট্রিটমেন্ট না করা হয়, অর্থাৎ হিসাবে শ্রেণীভুক্ত না করা হয়, তাহলে প্রকৃত লাভ লোকসানটা জানা যাবে না। কারণ যেমন উদাহরণ দিলাম আমরা, যে মূলধন জাতীয় ব্যয়টা যদি আমি মুনাফার মধ্যে দেখিয়ে দিই, তাহলে এক বছরে যে হঠাৎ অনেক খরচ বেড়ে যাবে, যায় মুনাফা কমে যাবে। যেমন আমি হয়তো একটা মেশিন কিনলাম 10 লাখ টাকা দিয়ে, এই 10 লাখ টাকা মেশিন যদি এই বছরে আমি খরচ দেখাই দিই পুরোটা, তাহলে দেখা যাবে যে এই বছর আমার লস হয়ে গেছে। কিন্তু আসলে তা না, মেশিনটা তো আমাকে 10 বছর ধরে বা 5 বছর ধরে আমাকে বেনিফিট দিবে। তাহলে আমি একবারে আমি পুরো টাকাটা খরচটা না দেখে আমি অবচয় দেখাবো। তাহলে ফার্স্ট টাইম যখন বুক করছি আমি হিসাবের খাতায়, তখন এটাকে আমি মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখাবো। এবং প্রতি বছরে তার যে অবচয়টা হবে, এই অবচয়টা কিন্তু আমার মুনাফা জাতীয় হিসাবে আমাকে দেখাতে হবে এই খরচটা। এটাই পার্থক্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি তোমাদের এটা উপকারে আসবে। এবং তোমরা যারা আমার এই লেকচারটা শুনছো, যদি মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো কিছু তোমাদের স্পেসিফিক চাহিদা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। তাহলে আমি তোমাদেরকে সেভাবে ভিডিওটা করে আবার তোমাদেরকে দিব। এবং যদি তোমাদের মধ্যে কেউ লাইভ ক্লাস করতে চাও, তোমরা আমাকে সাথে যোগাযোগ করতে পারো। মেসেজ দিলে আমার কমেন্ট বক্সের মাধ্যমে, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ইয়েতে, বা ইমেলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। আমার এই চ্যানেলটাকে তোমরা যদি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তোমরা পাও, এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা। আশা করি এটা তোমাদের কাজে লাগবে, যারা স্পেসিফিক্যালি এসএসসি পরীক্ষার্থী, এবং যারা কোর কনসেপ্ট, যারা এমনি জানতে চায় যে এই জাতীয় মানে এগুলো কিন্তু উপর ক্লাস বা যারা ব্যাংকিং ডিপ্লোমা যায় তাদেরও সেম জিনিসই জানতে হয় এগুলো ভালোভাবে। এটা কোর জিনিস একটা অ্যাকাউন্টিং এর। তো ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো গ্যালাক্সি জিনিয়াস গ্যালাক্সি কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।